বিরতিহীন ১ ঘন্টা সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ১৪ এপ্রিল থেকে আবার ১ সপ্তাহের লকডাউনের চিন্তা জানালেন ওবায়দুল কাদের। এবার হতে পারে সর্বাত্মক। লকডাউনের স্বাস্থ্যবিধি মানার শর্তে ৫ দিনের জন্য খুলল দোকান, শপিং মল। মানুষের ব্যাপক ভিড়ে সংক্রমণ বাড়ার ঝুঁকি। প্রধানমন্ত্রীকে জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ জানাতে ঢাকায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত কেরি। আলোচনায় প্রাধান্য পাবে জলবায়ু ইস্যু। রমজান শুরুর আগের সপ্তাহেই বাড়ল ছোলা সহ ইফতার সামগ্রীর দাম। বিক্রেতারা দিচ্ছেন চাহিদা বাড়ার অজুহাত। হেফাজতের হামলার ঘটনায় থানা পুলিশ ফাঁড়িতে বিশেষ নিরাপত্তা। সিলেট, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় এলএমজি পোস্ট। শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নেয়ায় সরকার আগামী ১৪ এপ্রিল থেকে ১ সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নিজ বাসায় সাংবাদিকদের কথা জানান ওবায়দুল কাদের। করোনা সংক্রমণ বাড়তে থাকলেও জনগণ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে উদাসীন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ কারণেই সংক্রমণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। তাই সংক্রমণ কমাতে এবার সর্বাত্মক লকডাউনে যাওয়ার কথা ভাবছে সরকার। করোনা সংক্রমণ কমাতে চলতি মাসের ৫ তারিখ থেকে ৭ দিনের জন্য লকডাউন দেয় সরকার। তবে খোলা রাখা হয় অফিস ও শিল্প কারখানা। পরে লকডাউনের মধ্যেই চালু হয় গণপরিবহন, খোলা হয় দোকানপাট ও শপিং মল। চলমান ১ সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতা কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। তাই সরকার জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে ১ সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা ভাবনা করছে। লকডাউনের মধ্যেই ৫ দিনের জন্য খুলল দোকান ও শপিং মল। মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন ৮ ঘন্টা করে খোলা থাকবে দোকান। তবে স্বাস্থ্যবিধি মানার শর্তে খোলা হলেও প্রথম থেকেই বজায় রাখা হচ্ছে না সামাজিক দূরত্ব। মানুষের ব্যাপক ভিড়ের কারণে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের নানা শঙ্কা আর সাবধানী বাণীর পরও লকডাউনের মধ্যেই খুলে দেওয়া হলো দোকান ও শপিং মল। শুক্রবার সকাল থেকে বিভিন্ন মার্কেটে দোকান খুলে পসরা সাজিয়ে নিয়ে বসেন ব্যবসায়ীরা। তবে দোকান খুললেও দোকানের সামনে বাড়তি মালামাল রাখায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। মাস্ক ছাড়া দোকানে ঢুকতে নিরুৎসাহিত করা হয়। আমাদের কাছে ভালো লাগতেছে যে টাইমটা বেঁধে দিচ্ছে সেই টাইম মতো যদি আমরা যদি না শুনি তাহলে তো সরকারের কোনো দোষ নেই, এটা আমাদেরই দোষ। আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা ৪ দিন পেয়েছি। সামাজিক দূরত্ব ৩ ফুট দ্রুত থাকার জন্য এটা করতে, এটা গভর্নমেন্ট যে নিয়ম করছে ওই নিয়ম অনুযায়ী আমরা কাজ করতেছি। সরকার যেভাবে দিয়েছে আমাদের তো ওই পালন করতে হবে। সবাই একটু দূরত্ব বজায় রেখে সবাই কেনাকাটা করবে, আমরা ওইভাবেই চালাই যাবো আর কি, বাকিটা চেষ্টা করবো আর কি। সরকারি ছুটির দিন হওয়ায় মার্কেটে ক্রেতা সমাগম ঘটে একটু দেরিতে। উপচে পড়া ভিড় না থাকলেও কিছু ক্ষেত্রে স্বাস্থ্যবিধি উপেক্ষা করতে দেখা যায়। বেশিরভাগ দোকানে ছিটানো হয়নি জীবাণুনাশক, বজায় রাখা হয়নি ক্রেতাদের মধ্যে ৩ ফুটের সামাজিক দূরত্ব। অবশ্য বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মুখে ছিল মাস্ক। সবাই স্বাস্থ্যবিধি মাইনে চলতেছে, সবাই মাস্ক ব্যবহার করতেছে। আর ওই লোকজন আসলে যে খুব একটা বেশি তা না, আছে মানে লোক সীমিত আকারে আর কি শপিং করতেছে। এভাবে যে বলবো না যে সংক্রমণ নিয়ন্ত্রণ করাই সম্ভব, অবশ্যই না। যে হারে বাড়ছে আমার তো মনে হচ্ছে না যে এভাবে সংক্রমণ, তবে হ্যাঁ সবাই যদি সচেতন হয় তাহলে সম্ভব। ব্যবসায়ীরা বলছেন, করোনা প্রতিরোধে গত বছর সাধারণ ছুটি ছিল ৬৬ দিন। ওই সময় দোকানপাট বন্ধ থাকায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন তারা। তাই এবছর পহেলা বৈশাখ, ঈদ উল ফিতরে ক্ষতি পুষিয়ে নেয়ার আশা তাদের। বর্তমান পরিস্থিতির উপরে আমাদের অনেকটাই নির্ভর করতে হবে যে আমরা কি পারবো কি পারবো না। খোলা দিছে কয়েকদিনের মধ্যে, দেখি এখন তো মাত্র শুরু হলো, ঠিক আছে, এই কয়েকদিন তো বন্ধ গেছে। শপিং মল ও বিপণী বিতানের পাশাপাশি খুলেছে ফুটপাতের দোকানও। সেখানে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। বেশিরভাগ ক্রেতার মুখে মাস্ক নেই।
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে গত 5 এপ্রিল থেকে 11 এপ্রিল পর্যন্ত 7 দিন শপিং মল ও দোকান বন্ধ রাখার নির্দেশ ছিল, কিন্তু তার আগেই 13 এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর নিউ মার্কেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহরিয়ান অনির্বাণ। অনির্বাণ, আমরা তো প্রতিবেদনে বেশ কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। লকডাউনের মধ্যেই খুলে দেওয়া হয়েছে দোকানপাট এবং আপনি সকাল থেকে বিভিন্ন দোকানপাট এবং শপিং মল ঘুরে দেখেছেন। সরেজমিনে আপনি কি দেখেছেন? দেখুন, শপিং মল যেগুলো রয়েছে তার মধ্যে সবথেকে ব্যস্ততম এবং আকর্ষণীয় শপিং মল এবং বাজার বলা যায় সেটি হচ্ছে এই নিউ মার্কেট এবং গাউসিয়া মার্কেট এবং পাশাপাশি ধানমন্ডি হকার্স মার্কেট। মূলত এই তিনটা বাজারেই কিন্তু রাজধানীর সব থেকে বেশি ভিড়টা থাকে শুক্রবার, যেহেতু যার কারণে ভিড়টা সকাল থেকে খুব একটা বেশি না থাকলেও সময় গড়ার সাথে সাথে ভিড় কিন্তু ধীরে ধীরে বাড়ছে। গাউসিয়া মার্কেট থেকে নিউ মার্কেটে আসা যাওয়ার যে একমাত্র ওভারব্রিজ, সেই ওভারব্রিজের উপরে নিশ্চয় দেখতে পাচ্ছেন যে মানুষের গাদাগাদি মানুষ এবং সেই ব্রিজের উপরে দুই পাশেই হকাররা বসেছে, যেখানে কোনো স্বাস্থ্যবিধি কোনো কিছুই মানা হচ্ছে না। এর ঠিক বিপরীত দিকে, অর্থাৎ যদি গাউসিয়া এবং ধানমন্ডি হকার্সের মাঝখানে যে সড়কটি রয়েছে সেই সড়কের ভিতরে যদি দেখেন, সে করে নিশ্চয় দেখতে পারবেন যে বিভিন্ন বর্ণিল ছাতা নিয়ে যেসব ছাতার নিচে যেসব দোকানগুলো রয়েছে ফুটপাতের, সে দোকানগুলোতে কিন্তু একেবারে উপচে পড়া ভিড় রয়েছে এবং সেখানে স্বাস্থ্যবিধির কোনো কিছুই মানা হচ্ছে না। এখন যদি ঠিক নিউ মার্কেটের চিত্রটা যদি একটু দেখাই, আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে নিউ মার্কেটের আজকে সকাল 9টা থেকে স্বাস্থ্যবিধি মেনে যারা ভেতরে প্রবেশ করছে তাদেরকে কিন্তু আসতে হয়েছে এবং বিশেষ করে দোকানের নিউ মার্কেটের দোকানের প্রতিটা দোকানের সামনের যে বারান্দার অংশটুকু থাকে সেই অংশেও বেশ প্রতিটা দোকানেই দোকানিরা দোকান বসান। তো সেই এবার কিন্তু সেগুলো সব সরিয়ে ফেলা হয়েছে এবং দোকানিরা সেগুলো বস্তায় করে সেই পণ্যগুলো, সেই মালামালগুলো তারা সরিয়ে ফেলছেন। এর মূল উদ্দেশ্যটাই হচ্ছে ক্রেতারা যেন 3 ফুট দূরত্ব নিয়ে এই দোকানের ভিতরে প্রবেশ করতে পারে। যেহেতু সামনে পয়লা বৈশাখ রয়েছে, এরপরে ঈদ রয়েছে, তো যার কারণে কেনাবেচার একটা বড় সুযোগ তাদের হাতের মুঠোয় এসছে। তো সময় যেহেতু 4 দিন রয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত বেচা কেনা করা যাবে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পয়লা বৈশাখ থেকে আবার কড়া লকডাউন দেওয়া হবে, অর্থাৎ সর্বাত্মক লকডাউন ঘোষণা দেওয়া হয়েছে, আসার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে দোকান সহ সবকিছুই আবার বন্ধ হয়ে যেতে পারে। তো যার কারণে তার আগ দিয়ে শেষ সময় হয়তো কেনাকাটার একটা বড় চাপ তৈরি হবে। তবে শুক্রবারের দিন নিউ মার্কেটের ভেতরে যে চিত্রটি, সেই চিত্রটি কিন্তু বেশ অনেকখানি চোখ শান্তি দেওয়ার মতো চিত্র নিশ্চয় দেখতে পাচ্ছেন। যারা ক্রেতারা যারা আসছেন বেশ স্বাচ্ছন্দ্যে, অনেকেই এটা পড়তেন না, কিন্তু এখন সেই আগ্রহটা, এই সচেতনতা বোধটা সবার ভিতরে মোটামুটি এসছে এবং বাজারের ভিতরে যারা দোকানি এবং যারা ঘোরাঘুরি করছেন তাদের প্রায় সবার মুখেই আমরা মাস্ক দেখেছি। এর বাইরে কিন্তু এখন পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত যদি বলা যায় যে বাজার এবং শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি মানার যে শর্তগুলো ছিল সেগুলো কিন্তু পুরোপুরি কোনোটাই মানা হচ্ছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ। শাহরিয়ান অনির্বাণ, আপনাকে ধন্যবাদ। লকডাউনের 5ম দিনেও নির্দেশনা না মেনে রাজধানী থেকে আশপাশের জেলায় চলছে বাস। এসব বাসে সরকার নির্ধারিত ভাড়ার দ্বিগুণ নেয়ার অভিযোগ করছেন যাত্রীরা। সকাল থেকেই কয়েকটি পরিবহনের বাস রাজধানী থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর ও মুন্সিগঞ্জ পর্যন্ত যাতায়াত করতে দেখা গেছে। বেশিরভাগ বাসে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব। বাসে যাত্রী ওঠার সময় জীবাণুনাশক ছিটানোর কথা থাকলেও কোনো বাসেই তা করা হচ্ছে না। লকডাউন বাস্তবায়নের সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও তেমন একটা চোখে পড়েনি। লকডাউন পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, চট্টগ্রামে আজ পরিস্থিতি কেমন দেখছেন? শপিং মল এবং দোকান খোলা রয়েছে, ক্রেতাদের ভিড় কেমন এবং বেচা কেনা নিয়ে বিক্রেতারা কি বলছেন এবং সেখানে স্বাস্থ্যবিধি কতটা মেনে চলা হচ্ছে? প্রথমত একটি বিষয় বলে রাখি, চট্টগ্রামের লকডাউনের খবর যদি বলি সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রামের যেসব
বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু এই লকডাউনের কারণে বন্ধ রয়েছে। এর বাইরে আমরা কিন্তু একেবারে লকডাউন বলার মতো কোনো কিছুই আসলে আলাদা করে দৃশ্যমান হচ্ছে না। প্রতিদিনের মতোই মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি কিন্তু অনেকটা চলছে বলা যায়। আমরা দেখতে পাচ্ছি একেবারে এখানে যে সড়কে যে গণপরিবহন চলাচল সেটিও কিন্তু স্বাভাবিক সময়ের মতো চলছে। তবে যেটা হয়েছে যে সরকারের নির্দেশনা মেনে সেখানে অন্তত অর্ধেকের মতো জায়গা খালি রেখে অর্ধেক যাত্রী পরিবহন করা হচ্ছে, যদিও সেটিও আমরা দেখি অফিস টাইমে কিংবা অফিস ছুটির সময়ে সেটি কিন্তু একেবারে সেটিও মানা হয় না। তো লকডাউনে আলাদা করে দেখার মতো পরিস্থিতি খুব একটা রয়েছে এমনটি বলা যাবে না। আর আজকে থেকে আমরা দেখেছি সকাল থেকে চট্টগ্রামের শপিং মলগুলো খুলেছে এবং সেখানে আমরা বিভিন্ন মার্কেট ভেদে ভিন্ন ধরনের চিত্র দেখতে পেয়েছি। বিশেষ করে চট্টগ্রামের বড় যে শপিং মলগুলো সেগুলোতে কিন্তু আমরা দেখেছি সেখানে স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে এবং ক্রেতাদের যে উপস্থিতিও কিছুটা কম হওয়ার কারণে স্বাভাবিকভাবে সেখানে স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়গুলো সেগুলো মানা অনেক বেশি সহজ হয়েছে এবং আমরা দেখেছি ক্রেতা বিক্রেতা সকলেই মাস্ক পরিধান করছেন। কিন্তু অনেকগুলো মার্কেট রয়েছে যেগুলোতে একেবারে গিঞ্জি গলির মধ্যে অবস্থিত এবং সেখানে হাঁটা চলার মতো জায়গাও নেই। যেমন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের কথা যদি বলি কিংবা টেরি বাজারের কথা বলি, সেখানকার মার্কেটগুলোতে কিন্তু আমরা স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কিছুটা কম এবং সেখানে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করলে সেটিও নিয়ন্ত্রণের কিন্তু খুব একটা ব্যবস্থা নেই এবং স্যানিটাইজারের ব্যবস্থাও কিন্তু সেই বাজারগুলোর সব মার্কেটে রাখা হয়নি। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। ইফতেখার, আপনি আমাদের সাথেই থাকুন। এরই মধ্যে মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী শুভ ঘোষ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, চট্টগ্রামের পরিস্থিতি তো জানছিলাম আমরা, মুন্সিগঞ্জে কি অবস্থা? সেখানে করোনা সংক্রমণের হার কিন্তু অনেক বেশি, লোকজনের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বেড়েছে কিনা, কি দেখছেন সেখানকার চিত্র? করোনার ব্যাপারে যে ধরনের সচেতনতা লক্ষ্য করেছি, বিশেষ করে স্বাস্থ্যবিধি মানতে বা মাস্ক পরতে মানুষ যেভাবে উৎসাহিত ছিল, আমরা দ্বিতীয় ধাপে যখন করোনা সংক্রমণ শুরু হয় তারপর থেকে মার্চের প্রথম সপ্তাহ থেকে কিন্তু আমরা দেখছি যে প্রতিদিনই কিন্তু মুন্সিগঞ্জে সারা দেশের সাথে পাল্লা দিয়ে কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং প্রতিদিনই কিন্তু মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে একটি নতুন সংখ্যা। আপনি জানেন যে স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রজ্ঞাপনে উচ্চ সংক্রমণের দিক থেকে মৌলভীবাজারের পরেই মুন্সিগঞ্জের অবস্থান কিন্তু দ্বিতীয় বলে কিন্তু তারা নিশ্চিত করেছেন। আমি যদি একটু বলে রাখি যে মার্চের প্রথম সপ্তাহ থেকে একদিক থেকে যেমন করোনা সংক্রমণ বাড়ছে, আরেক দিক থেকে প্রথম ধাপে যেমন প্রশাসনের পক্ষ থেকে মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বা মাস্ক পরতে যেভাবে কঠোর আসলে দৃষ্টি ছিল, দ্বিতীয় ধাপে কিন্তু আমরা আসলে সেই বিষয়টি দেখিনি। আমরা শুরু থেকেই দেখছিলাম যে মাস্ক না পরা বা স্বাস্থ্যবিধি না মানার জন্য শপিং মলগুলো বা জনসমাগম হয় এমন জায়গাগুলোতে কিন্তু গুটি কয়েক আসলে জরিমানা ছাড়া আসলে প্রশাসনের উল্লেখযোগ্য তেমন কিন্তু কোনো তৎপরতা ছিল না। তবে আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে মুন্সিগঞ্জে আমরা বিভিন্ন স্থানে কিন্তু দেখেছি, বিশেষ করে সিএনজি অটোরিক্সা থেকে শুরু করে যে গণপরিবহন গুলো রয়েছে সেখানে কিন্তু 60% বেশি ভাড়া দিয়ে স্বাস্থ্যবিধি মানার কথা থাকলেও সেখানে কিন্তু কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তারা স্বাভাবিক সময়ের মতোই কিন্তু পর্যাপ্ত যাত্রী নিয়ে তারা সেগুলো ছেড়ে যাচ্ছে। এতে করে কিন্তু এই জেলার যে সংক্রমণ হার সেটি আরো বাড়তে পারে বলে কিন্তু মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তো এই দিক থেকে সরকারের যে 18 দফা রয়েছে সংক্রমণ ঠেকাতে, সেটির কঠোর বাস্তবায়ন জরুরি বলেও কিন্তু মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি আজ সকাল থেকে কিন্তু মার্কেট যে শপিং মলগুলো রয়েছে সেগুলো খুলে গেছে এবং যে জায়গাগুলোতে আসলে জনসমাগম বেশি হয় সেখানেও কিন্তু আমরা ঘুরে দেখেছি সেখানে মাস্ক পরার প্রতি মানুষের অনীহা কিন্তু অনেক বেশি। তবে মাস্ক পরতে বা সামাজিক দূরত্ব মানতে যদি মানুষকে আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনোভাবেই এই জেলার সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না। তো এই ছিল আমার কাছে এই জেলার এখনকার সবচেয়ে তথ্য করোনা সংক্রমণের। শুভ ঘোষ, আপনাকে ধন্যবাদ। এপ্রিলের প্রথম 8 দিনে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে 54,000, সুস্থ 22,500। প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে 4,000-এর বেশি। কিন্তু দেশের সব হাসপাতালে করোনার বেড রয়েছে 10,500। এ হারে আক্রান্তের সংখ্যা বাড়লে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার সংখ্যা বিশেষজ্ঞদের। এপ্রিলে গড়ে প্রতিদিন 6,853 জন করোনা রোগী শনাক্তের বিপরীতে সুস্থ হচ্ছেন 2,828 জন। অর্থাৎ প্রতিদিন নতুন করে যুক্ত হচ্ছে 4,025 জন করোনা রোগী।
8 এপ্রিল পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্ত হয়েছে 6,66,132 জন আর সুস্থ হয়েছেন 5,65,030 জন। সে হিসাবে বর্তমানে করোনা রোগী রয়েছে 1,01,102 জন। বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে রোগী বাড়তে থাকলে সবাইকে চিকিৎসা দেয়া কঠিন হবে। এর থেকে যদি বাড়তে শুরু করে, বেশি মানুষের হসপিটালাইজেশন প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা একটা একুট ক্রাইসিসেই পড়ে যাব। কারণ বাংলাদেশের সরকারি বেসরকারি মিলিয়ে সকল হাসপাতাল মিলিয়েও কিন্তু আমরা এত রোগী জায়গা দেওয়ার আমরা সক্ষমতা রাখি না। সো আমাদের সবাইকে সাবধানেই হতে হবে। যে আমাদের স্বাস্থ্যকর্মীরা, ডাক্তাররা, নার্সরা, অন্য যারা আছে, একটানা সেবা দিতে দিতে তারা তাদের শেষ সীমায় পৌঁছে যাচ্ছে। তো সুতরাং আসলেই চিন্তার সামনের দিনগুলোতে যে এই সংক্রমণের অব্যাহত ধারা যদি আমরা থামিয়ে দিতে না পারি, স্বাস্থ্য সেবা কতটা এর ভার সহ্য করতে পারবে, এটা কিন্তু আসলেই একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঢাকায় সরকারি বেসরকারি 19 হাসপাতালে করোনার জন্য সাধারণ বেড রয়েছে 3,622টি, যার 88% রোগী ভর্তি রয়েছে। ঢাকায় 305টি আইসিইউ বেডের বিপরীতে রোগী ভর্তি 292 জন। চট্টগ্রামে আইসিইউ সহ মোট বেড রয়েছে 718টি, যার শতকরা 56% রোগী ভর্তি। শুধু ঢাকা ও চট্টগ্রামে চাপ না বাড়িয়ে নিজ নিজ জেলায় চিকিৎসা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ঢাকা বা চিটাগংয়ে এখন হাসপাতালে অলমোস্ট কোনো শয্যা খালি নেই, এবং আমাদের এক ধরনের আবার ঢাকামুখী চিটাগংমুখী এক ধরনের মানুষ আছে যে সামান্য অসুখ হলে আমরা যাচ্ছি, কিন্তু আমাদের জেলা পর্যায়ে বা আমাদের এখন ডিভিশনাল জেলা পর্যায়ে অনেকগুলো মেডিকেল কলেজ আছে, জেলা হাসপাতাল আছে, সেখানে এখনো পর্যাপ্ত বেড আছে। এপ্রিলের প্রথম 8 দিনে সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে 475 জন মানুষের। প্রতিদিন গড়ে মৃত্যু হয়েছে 59 জন মানুষের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকিৎসকের কাছে রোগী নয়, সেবা দিতে রোগীর কাছে ছুটে যাচ্ছেন চিকিৎসক। করোনার সংক্রমণ ঝুঁকি কমাতে এমন ব্যতিক্রমী চিকিৎসা সেবা চালু হয়েছে শরীয়তপুরে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ক্যাম্পের চিকিৎসা সেবা চলবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত। নড়িয়া ও সখীপুরের সব ইউনিয়নে সেবা পৌঁছে দেওয়া হবে বলছেন আয়োজকরা। বাড়ির সামনেই মিলছে স্বাস্থ্যসেবা, তাই লকডাউনে আটকে পড়া প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা প্রত্যাশীদের এমন ভিড়। স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চিকিৎসার সেবা নিচ্ছেন তারা। অনেকেই এসেছেন ছোট শিশুদের সমস্যা নিয়েও। হাসপাতালের ভিড় এড়িয়ে বাড়ির আঙিনায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং ওষুধ পেয়ে খুশি প্রত্যন্ত অঞ্চলের মানুষ। করোনার জন্য যেমন আমরা হাসপাতালে যাইতে একটু ভয় করি, এখন এইখানে আইছে একটু সুবিধা মাগো আহার জন্য। করোনার জন্য আমাদের সমস্যা হয় ডাক্তারের কাছে যাইতে। করোনাকালে সপ্তাহে 5 দিন প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যসেবা দিতে কাজ করছেন 2 জন চিকিৎসক, 4 জন স্বাস্থ্যকর্মী ও 4 জন স্বেচ্ছাসেবক। এতে সংক্রমণ ঝুঁকি কমার পাশাপাশি চাপ কমবে হাসপাতালে। হাসপাতালে যে গ্যাদারিংটা হতো এটা হবে না, এতে আমার মনে হয় যে রোগীরা উপকৃত হবে। এখানে আমরা সাধারণত জ্বর, ঠান্ডা, কাশি রোগীগুলোই বর্তমানে বেশি পাচ্ছি। এই সেবা কর্মকাণ্ডের উদ্যোক্তা পানি সম্পদ উপমন্ত্রী বলছেন, তার দলের নেতাকর্মী ও মেডিকেল টিম মিলে বিনা খরচে প্রতিদিন একটি ইউনিয়নের 200 মানুষকে এই স্বাস্থ্যসেবা দিবে। এই করোনা প্রাদুর্ভাবের মধ্যেও আমরা সর্বোচ্চ সেবা মানুষকে দেওয়ার জন্য যেটা করা দরকার, আমাদের স্বাস্থ্যকর্মীরা নড়িয়া উপজেলার গত 1 বছর যাবতই করে আসছে এবং এখনও করবে। করোনাকালীন সময়ে নড়িয়া ও সখীপুরের 5000 মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করবে এই মেডিকেল টিম। এছাড়া নড়িয়ায় 24 ঘন্টা টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ জানাতে একদিনের সফরে ঢাকায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরি। আগামী 22 ও 23 এপ্রিল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে জলবায়ু সম্মেলন। ভারতের নয়াদিল্লি থেকে বিশেষ বিমানে বেলা 11:30টার দিকে জন কেরি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন ও তার স্ত্রী জন কেরিকে স্বাগত জানান। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন জন কেরি। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠকটি চলছে। এরপর বিকাল 4টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন কেরি। বৈঠকে জলবায়ু ইস্যুই প্রাধান্য পাবে, তবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়েও আলোচনা হতে পারে। আলোচনায় আসতে পারে রোহিঙ্গা সংকটের বিষয়টিও।
এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে আছেন আমাদের সহকর্মী হাসিব মাহমুদ শাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসিব, বৈঠকে তো জলবায়ু ইস্যুই প্রাধান্য পাওয়ার কথা, এছাড়াও আর কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে বা হতে পারে সে বিষয়ে কোনো ধরনের ধারণা পেয়েছেন কিনা? কিছুক্ষণ আগে বেলা 1:45টার দিকে এই বৈঠকটি শুরু হয়, এখন পর্যন্ত চলছে। আমাদেরকে বলা হয়েছে 2:45 নাগাদ আমাদের একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বৈঠকের বিস্তারিত তুলে ধরা হবে। আপনি দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু ইতিমধ্যে সংবাদ সম্মেলনের একটু প্রস্তুতি নেওয়া হয়েছে। আর এই আলোচনার মধ্যে জলবায়ু নীতি, বিনিয়োগ, উদ্ভাবন এবং টেকসই অর্থনৈতিক বিকাশের মাধ্যমে সমৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে কি কি ক্ষেত্রে করা যায় সেই বিষয়গুলো এখানে আলোকপাত করা হবে বলে আমাদেরকে ইতিমধ্যে কিন্তু জানানো হয়েছে। আর বৈশ্বিক উন্নয়নের নিয়ন্ত্রণের লক্ষ্যে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত প্যারিস চুক্তির বাস্তবায়ন জোরদার করতে যুক্তরাষ্ট্রের যে অঙ্গীকার, সেই গুরুত্বই আজকে এখানে তুলে ধরার জন্যই উনি এসেছেন এবং উনি এখান থেকে বৈঠক শেষ করে একটি সংবাদ সম্মেলন করবেন গণমাধ্যমের কর্মীদের সাথে। এবং সেই সংবাদ সম্মেলনে আগামী 22-23 এপ্রিল যে যুক্তরাষ্ট্রের যে বৈঠকটি আছে সেই বৈঠকের বিষয়ে তারা কি আলোচনা করেছেন সেই বিস্তারিত আমাদের তুলে ধরবেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বেলা 4টার সময় একটি বৈঠকের কথা রয়েছে এবং সেখানে রোহিঙ্গা ইস্যু সহ আর অন্যান্য যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং জো বাইডেন সরকারকে সাথে কিন্তু যে বর্তমান যে সরকার, সেই সরকার কী কী ইস্যুতে কাজ করতে পারে সেই বিষয়গুলো প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। জানাচ্ছিলেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। রমজান শুরুর আগের সপ্তাহে বাজারে দাম বেড়েছে ছোলা, মুড়ি, চিড়া, চিনি, গুড়, লেবু সহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের। তবে মাছ, মাংস ও সবজি বিক্রি হচ্ছে আগের দামেই। করোনার মধ্যেও নিত্য পণ্যের দাম বাড়ায় ক্ষোভ ক্রেতাদের। বিক্রেতারাও বলছেন রমজানের আগে কিছু পণ্যের চাহিদা বাড়ায় দাম বেড়েছে। ইফতারিতে ছোলা, মুড়ি, চিড়া, গুড়, চিনি বেশ গুরুত্বপূর্ণ। তাই রমজান শুরুর আগেই অল্প সময়ের মধ্যেই কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে এসব পণ্যের দাম। ক্রেতারা বলছেন প্রতি বছরই রমজানের আগে দাম বাড়ানো হয়, তবে বিক্রেতারা বলছেন চাহিদা বেড়ে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে। ছোলার দাম বাইরে গেছে প্রতি কেজিতে 4-5 টাকা, কিন্তু 58 টাকা 59 টাকা এখন বর্তমানে কিনতে হয় 64-65 টাকা দিয়ে। তারপর আপনার গুড়ের দাম, চিনির দাম বাইরে গেছে। রমজান তো একটা সিয়াম, সেইখানে সবকিছুতেই কমা উচিত দাম, কিন্তু একটু বেড়ে যায়। আমরা তো সবসময় চাই যে একটা সহনশীল পরিস্থিতি থাকুক, কিন্তু এটা তো কোনোভাবেই কোনো বছরই আসলে থাকে না। আলু, পেঁয়াজের দাম আগের মতো থাকলেও কেজিতে 10 টাকা বেড়েছে রসুন ও আদার দাম। এছাড়াও মিনিকেট ও নাজিরশাল চাল কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা পর্যন্ত। দেশি চাল 1 টাকা 2 টাকা বাড়ছে, ইন্ডিয়ান চাল 2 টাকা 3 টাকা 4 টাকা পর্যন্ত বাড়ছে। আদা হচ্ছে আপনার 90 টাকা, বড় রসুন হচ্ছে 110 টাকা, দেশি রসুন 80 টাকা 90 টাকা। এদিকে টমেটো, শসা, করলা আগের দামে বিক্রি হলেও লেবুর হালি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা পর্যন্ত। আর কাঁচামরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। লেবুর দামটা মানে সাইজ বড় আর ছোট আছে, এটা হলো বড় সাইজটা, ওটা হলো আপনার 100 টাকা হালি। মানুষের তো এমনি ইনকামের উপরে ইম্প্যাক্ট পড়ছে, তো সুতরাং একটু স্থিতিশীল থাকাটাই ভালো, দাম একটু ঊর্ধ্বগতি। অন্যান্য মাছের দাম আগের মতো থাকলেও চিংড়ি কেজিতে দাম বেড়েছে 50 টাকা। তবে গরু ও মুরগির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরও যা যা থাকছে। পহেলা বৈশাখে ঢাবির চারুকলা অনুষদের ভেতরে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি, সেখানেই বর্ষবরণ সীমিত পরিসরে। ইটভাটায় যোগান দিতে নির্বিচারে কাটা হচ্ছে ফসলি জমির উর্বর মাটি, কৃষি খাতে ক্ষতিকর প্রভাবের আশঙ্কা। মাদারীপুরের কালকিনিতে অপহরণের 5 দিন পর স্বামী স্ত্রীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা একটি হত্যা মামলার সাক্ষী ছিলেন। সকালে উপজেলার রাজারচর এলাকার একটি খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, গত সোমবার রাতে সন্তানদের নিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মোয়াজ্জেম সর্দার ও মাকসুদা দম্পতি, কিন্তু সকালে স্বামী স্ত্রীকে খুঁজে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে অজ্ঞাত নম্বর থেকে
পরিবারের কাছে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কালকিনি থানায় অপহরণের মামলা করা হয়। অপহরণের 5 দিনের মাথায় শুক্রবার তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলাম সহ উগ্রবাদী গোষ্ঠীর নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বিভিন্ন থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী থানা ও পুলিশ ফাঁড়ির সামনে স্থাপন করা হয়েছে লাইট মেশিন গান পোস্ট, এলএমজি বাংকার। সিলেটের 6টি থানার সামনে বৃহস্পতিবার এলএমজি পোস্ট বাংকার বসানো হয়েছে। সিলেট মহানগর পুলিশ জানায়, উগ্রবাদী গোষ্ঠীর তাণ্ডবে রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানাধীন সম্পদ নষ্ট হচ্ছে। এ অবস্থায় মহানগর পুলিশের আওতাধীন 6টি থানা, সব ফাঁড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জেও 7টি থানা ও 8টি ফাঁড়ির সামনে বসেছে এলএমজি পোস্ট। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানার সামনেও এলএমজি পোস্ট বসানোর কাজ চলছে। ফরিদপুরের 9টি থানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় আজ থেকে বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বসানো হচ্ছে এলএমজি পোস্ট। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাবেদ রহিম। জাবেদ, এ ধরনের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে এবং এই যে এলএমজি পোস্ট বসানো হচ্ছে এটি ছাড়া আর কোনো ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে কিনা সেখানে? আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়ায় গত 26, 27 এবং 28শে মার্চ হেফাজত ইসলামের হরতাল এবং আন্দোলনে সহিংস ঘটনা ঘটে এবং এখানে ব্যাপক নৈরাজ্য এবং তাণ্ডব চালানো হয়। সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে এখানে এলএমজি পোস্ট বসানোর কাজ শুরু হয়েছে এবং এখনো এই কাজ শেষ হয়নি। আমি এই মুহূর্তে আছি সদর মডেল থানায়। সেখানে এলএমজি পোস্ট একটি স্থাপন করা হয়েছে এবং এই সদর মডেল থানায় 2টি এলএমজি পোস্ট স্থাপন করা হবে এবং জেলার যত গুরুত্বপূর্ণ পুলিশ স্থাপনা আছে, থানা, ফাঁড়ি এবং পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ লাইন, সব জায়গায় আপনার মোট 28টি, আমাকে জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন এই পর্যন্ত তারা 28টি এলএমজি পোস্ট স্থাপন করেছেন এবং এর বাইরেও ব্রাহ্মণবাড়িয়ার নিরাপত্তা বিবেচনায় আরো অতিরিক্ত 350 পুলিশ এখানে মোতায়েন আছে। আমি এখন আপনাকে সদর মডেল থানার কিছু চিত্র আপনাকে আমি দেখাচ্ছি। এখানে যে এলএমজি পোস্ট স্থাপন করেছে সেখানে দুপুর থেকেই দায়িত্ব পালন করছেন এলএমজি পোস্টে যারা নিয়োজিত আছেন। হেফাজতের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু আপনার ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয় এবং সেটি খুবই একটি ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছিল। এখানে পুলিশ সুপারের কার্যালয় এবং পুলিশ লাইন এসব জায়গায় হামলা হয় এবং পুলিশ সুপারের কার্যালয়ের ব্যাপক তাণ্ডব চালানো হয়, গাড়ি এবং বিভিন্ন মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এমনিভাবে পুলিশ লাইনতেও দিনভর হামলার ঘটনা ঘটে। সেই প্রেক্ষিতে আমি মনে করি যে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার প্রেক্ষিতেই আমার মনে হয় যে সারা দেশের এই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া আমার মনে হয় যে একটি বাড়তি নিরাপত্তা এবং সতর্কতা রয়েছে পুলিশের এবং এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছেন। জাবেদ রহিম, আপনাকে ধন্যবাদ। জান্নাত আরা ঝর্ণা হেফাজত নেতা মামুনুল হকের কথিত স্ত্রী। তার লেখা 200 পৃষ্ঠার 3টি ডায়েরি খুঁজে পাওয়া গেছে, যাতে রয়েছে চাঞ্চল্যকর সব তথ্য। ঝর্ণার দাবি, বিয়ে না করে তাকে গ্রিন রোডের একটি বাসায় রাখেন মামুনুল হক, খরচের টাকাও দিতেন। ডায়েরিতে লেখা বিনিময়ে অবৈধ মেলামেশা করতেন, যা মেনে নিতে পারেননি ঝর্ণা। নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে যে নারীর সাথে অবসর উদযাপনে গিয়েছিলেন মামুনুল হক, তিনি ঝর্ণা, যাকে দ্বিতীয় স্ত্রীর পরিচয় দিয়েছিলেন। ঝর্ণার 3টি ডায়েরি অনেক কিছুই খোলাসা করে দিয়েছে। সেখানে লেখা, দীর্ঘদিন ধরে মনোরঞ্জন করেছেন মামুনুল হক। বিয়ে না করেও ঝর্ণার নিয়মিত ভরণপোষণ দিতেন মামুনুল হক, কিন্তু বিনিময়ে ঝর্ণাকে যা মাসুল দিতে হয়েছে তার জন্য ক্ষমাও চেয়েছেন সৃষ্টিকর্তার কাছে। কারো মনে প্রশ্ন জাগতেই পারে যে এই ডায়েরিগুলো আসলেই ঝর্ণার লেখা কিনা। জবাব দিলেন তার বড় ছেলে আব্দুর রহমান। একজন মহিলার বা একজন নারীর বিচ্ছেদ, তার সন্তানের বার্থডের তারিখ কি অন্য কেউ লেখে? তার কষ্টের কথাগুলো কি অন্য কেউ লিখে দেবে? এটা স্বাভাবিক। আর এটা তার বাসা থেকে নেওয়া হয়েছে, তাহলে অন্য কেউ কীভাবে লিখবে? এটা তার পার্সোনাল ডায়েরি। আর একটা জিনিস শিওর, সে আমাকে বলেছিল যে আমার কিছু পার্সোনাল ডায়েরি আছে, তাহলে আমি ডায়েরির বিষয়ে তো শিওর। এখন এই ডায়েরিগুলোই, এটা শিওর হলাম তখন
কেন এটা তার লেখা, এখানে আমাদের জন্মদিন, তারপরে তার বিচ্ছেদের, এটা থেকে আমি শিওর যে এটা আমার মায়েরই হাতের লেখা এবং এটা আমার মায়েরই ডায়েরি। বিয়ের বিষয়েও ধারণা রয়েছে ডায়েরিতে। মামুনুল হক দাবি করেন ঝর্ণাকে বিয়ে করেছেন 2 বছর আগে। এ নিয়ে 2019 সালের 20 ফেব্রুয়ারি ঝর্ণা ডায়েরিতে শুধু লিখেছেন এগ্রিমেন্ট স্টার্ট, আর এবছরের 6 ফেব্রুয়ারি লিখেছেন মামুনুল হক বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু তা পূরণ করেননি। পয়েন্ট এখানে, আমাকে বিয়ে না করে কি লিখছে সে, আমাকে বিয়ে না করে সে কেন? আর একটা তারিখ লেখা আছে 20/2/19 মামুন এগ্রিমেন্ট। তাহলে আমাদের এটা বুঝতে হবে যে একটা এগ্রিমেন্ট অবশ্যই হয়েছিল, একটা ডিল হয়েছিল। আর 6/2/21 সে লেখছে যে আমাকে বিয়ে না করে জড়িয়ে ধরলো কেন? তাহলে এই দুইটা কথার দ্বারা স্পষ্ট ক্লিয়ার যে একটা এগ্রিমেন্ট হয়েছিল, বিয়ে হয়নি। এসব ডায়েরি দেখে ক্ষুব্ধ ঝর্ণার ছেলেও। তার অনুরোধ কাউকে বিশ্বাস করার আগে ভালোভাবে যাচাই করার। মামুনুল হকেরও বিচার দাবি করেন আব্দুর রহমান। সে একটা কথা বারবার লিখেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই লোকগুলো আমাকে টাকা দিয়ে পুরোপুরি কিনে নিয়েছে, আমার কিছু করার নাই। আরও একটা কথা সে লিখেছে যে সাদা সাদা জামা পরলেই আর বড় বড় মাওলানার ডিগ্রি নিলেই সে মানুষ হয়ে যায় না, তার ভিতরে সে একটা মুখোশধারী হতে পারে। সে আর একটা কথা বলেছে যে আমি তাকে, হ্যাঁ এই কথাটা বলতেই হবে, যে আমি তাকে ভালোবাসি না ঘৃণা করি এটা বুঝতে পারতেছি না, কিন্তু এটা সে আমার জীবনটা নরক বানিয়ে ফেলেছে। এ ঘটনা তৈরি করেছে অনেক প্রশ্ন, দেখা দিয়েছে সন্দেহ। তদন্তের মাধ্যমে সব কিছু পরিষ্কার হোক, এমনটাই চায় সমাজের সবাই। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 14 এপ্রিল পহেলা বৈশাখ। করোনা মহামারীর মধ্যে এবার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছে চারুকলা অনুষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি উপলক্ষে 100টি ডিজাইন থাকছে। তবে মঙ্গল শোভাযাত্রা বাইরে বের হবে না, চারুকলা অনুষদের ভেতরেই উদযাপন হবে সীমিত পরিসরে। কালো ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, এই স্লোগানকে সামনে রেখে চারুকলায় চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। করোনার কারণে গত বছর আয়োজন বন্ধ থাকলেও এবার সীমিত পরিসরে বরণ করা হবে নতুন বছরকে। এইখানে দেখতে পাচ্ছেন এটা মঙ্গল বর্ম, ফেস শিল্ড, করোনাকে মাথায় রেখে, তারপর রাজারানী রয়েছে, চরকা রয়েছে, এই ধরনের বিষয়গুলোই এবার মঙ্গল শোভাযাত্রায় আমরা নিয়ে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি উপলক্ষে তৈরি হচ্ছে 100টি শিল্পকর্ম, যার মধ্যে রয়েছে মুখোশ, সরা ও নানা রকম ফেস্টুন। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু 100 বছর পূর্তি, তো আমাদের যারা মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন তারা 100টা এরকম সাজসজ্জার মুখোশ কিংবা বড় মুখোশ যা যা আমরা বানাচ্ছি সেই জিনিসগুলো তারা ধরে র্যালিটা রাস্তায় মুভ করবে না। এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত রয়েছে যে চারুকলা অনুষদের ভিতরে দাঁড়িয়ে থাকবে। এই আয়োজনে কেবল চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীরাই অংশ নেবেন, জনসমাগম করা হবে না। এবং যত কম সংখ্যক লোকবল লাগে সেই কম সংখ্যক লোকবল নিয়ে আমরা এবার আয়োজনটা করছি। ওই 100 জনের একটা আয়োজন টার্গেট করি, এবং সেটা হয়তো এমনও হতে পারে যে আমরা রাস্তায় বেরোবো না, আমরা হয়তো চারুকলার ভেতরেই 100 জন দাঁড়ালো এই পিসগুলো নিয়ে, এবং এই দাঁড়ানোর দৃশ্যটাই আমরা ক্যামেরাবন্দি করে সাধারণ লোকের জন্য টিভি চ্যানেলগুলোতে বা ইউটিউবে আমরা দেব। 1989 সাল থেকে পহেলা বৈশাখে বের হয় মঙ্গল শোভাযাত্রা। 2016 সালের 30 নভেম্বর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয় ইউনেস্কো। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পহেলা বৈশাখের প্রস্তুতির খবর জানাতে এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, বর্ষবরণে কি কি প্রস্তুতি চলছে এবং এখন পর্যন্ত কতখানি সম্পন্ন হয়েছে প্রস্তুতি? লোপা চারুকলায় বর্ষবরণের প্রস্তুতি চলছে, বেশ কিছু শিল্পকর্ম তারা তৈরি করছেন। আমি একটু দেখিয়ে দিই। রাজা রানীর মুখোশ, নারীর মুখোশ, পুরুষের মুখোশ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে খুব বেশ কিছু শিল্পকর্ম যেগুলো ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে সেগুলো এভাবে রেখে দেওয়া হয়েছে। মুখোশ রয়েছে এবং এরকম 100টি শিল্পকর্ম তারা এই বর্ষবরণের জন্য তৈরি করছেন। এবং এই রাজার মুখোশটা আপনারা দেখছেন, এরকম মুখোশ রয়েছে, সরা রয়েছে,
রয়েছে, মানব বর্ম রয়েছে এবং করোনা পরিস্থিতির কারণে ফেস শিল্ড বানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মেঝেতে অনেকগুলো ফেস শিল্ড রাখা হয়েছে এবং এটা আসলে এই শিল্ডগুলো করা হয়েছে করোনার থিমকে মাথায় রেখেই। বিভিন্ন নকশায় সাজানো হয়েছে এই ফেস শিল্ডগুলোকে এবং 100টি শিল্পকর্ম এরকম নিয়ে তারা সেদিন চারুকলার ভেতরেই অবস্থান করবেন, বাইরে কোনো র্যালি হবে না এবং যারা শিক্ষার্থী এবং শিক্ষক তারাই আসলে অংশ নেবেন এমনটাই জানিয়েছেন যে চারুকলা অনুষদের ডিন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি মুখোশ তৈরি করা হচ্ছে এবং এরকম করেই তারা আসলে 100টি শিল্পকর্ম নিয়ে সেদিন দাঁড়াবেন। বাইরে যেটা আমরা বরাবর দেখি যে রাজপথে র্যালি বের হয়, অনেক লোকের সমাগম থাকে, সেরকম কিছু এবার হবে না, যেহেতু করোনার প্রদোপ বা করোনার সংক্রমণের ঝুঁকি রয়েছে। সেজন্য জনসমাগম না করে চারুকলার ভিতরে তারা থাকবেন এবং সেখান থেকে প্রতীকীভাবে দাঁড়িয়ে গণমাধ্যম ছবি তুলবেন। এভাবেই আসলে এবছরের পয়লা বর্ষ উদযাপন করা হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি উপলক্ষে 100টি শিল্পকর্ম রাখা হয়েছে। আসলে এখনও প্রস্তুতি চলছে এবং 13 তারিখের মধ্যেই, পয়লা বৈশাখের আগের দিন সন্ধ্যার মধ্যেই সমস্ত আয়োজন সম্পন্ন হয়ে যাবে। এখন আসলে সবাই কাজ করছেন, জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভিন। কারণে অকারণে দেদারসে কাটা হচ্ছে ফসলি জমি, আর জমির উপরিভাগের উর্বর মাটি কাটার বিরূপ প্রভাব পড়ছে কৃষি খাতে। বিশেষ করে ইটভাটায় মাটির যোগান দিতে গিয়ে নির্বিচারে মাটি তোলা হচ্ছে ফসলি জমি থেকে। ফসলি জমি কেটে মাটি নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায় পোড়ানোর জন্য। লালমনিরহাটে এই চিত্র সারা বছরের। স্থানীয়রা বলছেন, জেলায় একের পর এক কৃষি জমির উপর ইটভাটা গড়ে উঠতে থাকায় বাড়ছে ফসলি জমি থেকে মাটি তোলার প্রবণতা। আমরা জমি না দিলে পাশের জমি জমি দিচ্ছে, এখন বাধ্যমূলক আমাকেও দেওয়া লাগতেছে। ইটভাটার মালিকের কাছে আমরা বাধ্য হয়ে এই মাটি বিক্রি করতেছি। জেলায় 48টি ইটভাটার মধ্যে মাত্র 21টির অনুমোদন রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে কৃষি খাতে ক্ষতিকর প্রভাবের শঙ্কা জানিয়েছে কৃষি বিভাগ। 3 ফসলি জমিতে কিভাবে ইটভাটা হয়, অনুমোদনের ব্যাপারটা মনে হয় এখানে উপেক্ষিত হচ্ছে। ফেনীতেও প্রায় একই অবস্থা। মাটি তোলার কারণে কোনো কোনো জমিতে তৈরি হয়েছে বড় গর্ত। প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানোর কথা বলা হলেও থামছে না এই প্রবণতা। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে যেভাবে হোক এই ফসলি জমির কোনো মাটি তারা কাটতে পারবেন। এটা আমাদের মিটিং করেছে একাধিকবার, তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং সবাই আমরা এই তৎপর রয়েছি। ভবিষ্যতে হয়তো এই ব্যাপারে আরও বেশি আমরা কঠোর হব। পার্বত্য এলাকা খাগড়াছড়িতেও একই কারণে ধ্বংস হচ্ছে কৃষি জমির উর্বরতা। গবেষকরা বলছেন, জমির উপরিভাগের উর্বর অংশ বা টপ সয়েলের প্রতি ইঞ্চি তৈরি হতে সময় লাগে 100 থেকে 300 বছর। তাই মাটি কাটার এই প্রবণতায় অপূরণীয় ক্ষতি হচ্ছে পরিবেশের। এলাকা, তার সার্বিক পরিস্থিতি, সেখানে কি পরিমাণ গাছপালা আছে ইত্যাদির উপর ডিপেন্ড করে, নির্ভর করে এটি আপনার 100 থেকে 300 বছর সময় লাগে। তো ফলে আমরা যদি এই উর্বর স্তরটি, মাটির স্তরটি যদি সংরক্ষণের ব্যাপারে সচেতন না হই, তাহলে একবার চাষ করার পরে দেখা যাবে যে ওই জমির উর্বরতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। পরের বছর দেখা যাবে যে সেখানে ফসল উৎপাদন করে কৃষক লাভবান হতে পারবেন না। কৃষি জমি সুরক্ষা ও ভূমি জোনিং আইন 2013 অনুযায়ী কৃষিকাজ ছাড়া কৃষি জমি অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। এই আইন প্রয়োগে প্রশাসনের কঠোর ভূমিকা চায় ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কায় ভারত। টানা কয়েকদিন ধরে সেখানে প্রতিদিন লাখের বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছে। বৃহস্পতিবার শনাক্ত হয় সর্বোচ্চ 1,31,000 রোগী। মৃত্যু হয় 802 জনের। তবে রোগীর সংখ্যা বাড়লেও উদ্বিগ্ন না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দ্বিতীয় দফার সংক্রমণ শুরুর পর মার্চের শেষে এসে প্রায় প্রতিদিনই শনাক্তের রেকর্ড দেখছে ভারত। বাড়ছে প্রাণহানিও। দেশটিতে 8 কোটি মানুষ প্রথম ডোজ এবং 1 কোটির বেশি মানুষ দ্বিতীয় ডোজের টিকা নিলেও কমেনি উদ্বেগ, উৎকণ্ঠা। তবে শনাক্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে আতঙ্কিত না হয়ে পরিস্থিতি অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে মোদী বলেন, যত বেশি করোনা পরীক্ষা হবে তত দ্রুতই সার্বিক পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। বিস্তার কমাতে বেশি সংক্রমিত এলাকা চিহ্নিত করে সেসব অঞ্চলে কড়াকড়ি আরোপের কথা জানান ভারতের প্রধানমন্ত্রী। এছাড়াও পিসিআর টেস্টের সংখ্যা বাড়ানোর উপর জোর দেন মোদী।
এদিকে সংক্রমণ বাড়ায় বেঙ্গালুরু এবং কর্ণাটকের 6 শহরে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। এর মধ্যে সম্প্রতি ভারতের ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্টের তথ্য দিয়েছে দেশটির সরকার। এতে সংক্রমণ আরও বাড়বে বলে উদ্বেগ বিশ্লেষকদের। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টিকা কর্মসূচি চলমান থাকলেও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। ভারতে দ্বিতীয় দফায় টানা 4 দিন ধরে প্রতিদিন শনাক্ত হয়েছে লক্ষাধিক রোগী, বেড়েছে মৃত্যুও। আফগানিস্তান, নেপাল ও পাকিস্তানেও সংক্রমণ ঊর্ধ্বমুখী, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় স্কুল খুলেছে শ্রীলঙ্কা। বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দ্বিতীয় ঢেউ শুরুর পর 4 এপ্রিল দেশটিতে প্রথমবারের মতো একদিনে করোনা শনাক্তের সংখ্যা ছাড়ায় 1 লাখ। এরপর থেকে টানা কয়েকদিন লক্ষাধিক রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। পাকিস্তানে মার্চ মাস জুড়েই ঊর্ধ্বমুখী ছিল করোনা সংক্রমণ। অক্টোবরে দ্বিতীয় ঢেউয়ের পর এবার তৃতীয় ঢেউয়ের কবলে দেশটি। বেশি সংক্রমিত এলাকায় করোনা মোকাবেলায় নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ পর্যন্ত 8 লাখ মানুষকে টিকা দিয়েছে পাকিস্তান। মার্চ থেকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় দ্বিতীয় দফা ঝুঁকিতে পড়েছে নেপাল। পাশাপাশি আফগানিস্তানেও বাড়ছে করোনা রোগী। এ দুটি দেশও করোনা নিয়ন্ত্রণে নতুন করে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে সংক্রমণ কমতে থাকায় স্কুল খুলে দিয়েছে শ্রীলঙ্কা। এছাড়া ভারত থেকে টিকা সরবরাহ স্থগিত করে দেয়ায় টিকাদান কর্মসূচি বন্ধ রেখেছে নেপাল ও শ্রীলঙ্কা। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে 2 টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। প্রাথমিক দলে জায়গা পেয়েছেন শুভাগত হোম চৌধুরী। 21 সদস্যের দলে আছেন কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও নতুন পেস ত্রয়ী শরীফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও শহীদুল ইসলাম। আইপিএলের কারণে এই টেস্ট সিরিজে খেলছেন না সাকিব আল হাসান, তার জায়গায় ফিরেছেন শুভাগত। প্রায় 5 বছর পর জাতীয় দলে ডাক পেলেন 34 বছর বয়সী এই ক্রিকেটার। নিউজিল্যান্ড সফরে টি-20 অভিষেক হয়েছে শরীফুলের। মুকিদুল ও শহীদুল সুযোগ পেলেন প্রথমবার। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন সৌম্য। চোটের কারণে দলের সুযোগ পাননি মাহমুদুল্লাহ ও পেসার হাসান মাহমুদ। করোনা মহামারীর কারণে কোনো নেট বোলার দেবে না শ্রীলঙ্কা, সেজন্য বিশাল বহর নিয়ে সোমবার শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। পরে সেখানে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের পর ঘোষণা করা হবে চূড়ান্ত টেস্ট স্কোয়াড। আজ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। করোনার প্রকোপ বাড়লেও সফল আয়োজনে আশাবাদী ভারত। চেন্নাইয়ে উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খেলা শুরু রাত 8টায়। সাকিব ও মুস্তাফিজ থাকায় এবারের আইপিএল নিয়ে বাড়তি উন্মাদনা টাইগার সমর্থকদের। 5 মাসের ব্যবধানে আইপিএল এবার নিজ দেশেই আয়োজন। করোনার সেকেন্ড ওয়েভেও বড় ঝুঁকি নিয়েছে বিসিসিআই। বায়োবাবল আর ক্লোজডোর ম্যাচেই সমাধান খুঁজতে হয়েছে। খেলা হবে 6 ভেন্যুতে, কেউই পাচ্ছে না হোম অ্যাডভান্টেজ। করোনাকালের ক্রিকেট বদলে দিয়েছে অনেক কিছুই। বায়োবাবলে এখন অভ্যস্ত হয়ে উঠছেন ক্রিকেটাররা। তারপরও আক্রান্তের খবরগুলো অস্বস্তির বড় কারণ। সব এড়িয়ে নতুন মিশনের রণকৌশল প্রস্তুত কোহলিদের। অধরা ট্রফিটা এবারে জিততে চায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গতবারের চেয়ে এবার অনেক কিছু গোছানো হয়েছে। সবাই এখন বাবলা থেকে অভ্যস্ত। নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে, এটা চ্যালেঞ্জিং। অবশ্যই আসর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আসর শুরুতে রোহিত বিরাটের লড়াই। 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবারেও ফেভারিট। দেশি বিদেশি সমন্বয়ে ধরে রাখতে চায় শ্রেষ্ঠত্ব। বাবুল লাইফে চ্যালেঞ্জ অনেক, মানিয়ে নিতে হয়, তবে বন্ডিংটা দৃঢ় হয় সবার মধ্যে। ভালো স্মৃতি মনে করে সামনে এগোতে হবে। এদেশেও তুমুল জনপ্রিয় আইপিএল। এক মৌসুম বাদে টাইগারদের প্রতিনিধিত্ব থাকছে জমকালো এই আয়োজনে। আকর্ষণের কেন্দ্রে সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সে প্রত্যাবর্তনটা রাঙাতে চান আপন মহিমায়। হায়দ্রাবাদ মুম্বাই ঘুরে মুস্তাফিজ এবারে রাজস্থান রয়্যালসে। আর্চারের শূন্যতা হতে পারে তার জন্য বড় সুযোগ। কোয়ারেন্টিন পর্ব শেষে মাঠে ফিরতে ফিজের অপেক্ষা। আমি খুবই এক্সাইটেড। আমি চেষ্টা করব এই বছর রাজস্থান রয়্যালসের হয়ে কিছু করার। গ্যালারির মজা হয়তো টিভি পর্দায় মিলবে না, কিন্তু এই মহামারীতে এই ক্রিকেট উৎসব হয়ে উঠতে পারে মহৌষধ।
সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নবম দিনে হয়েছে নৌকা বাইচের আয়োজন। সীমিত দর্শক উপস্থিতিতে হাতিরঝিলে হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাটি। পুরুষ ইভেন্টে স্বর্ণ জয় করেছে কেরানীগঞ্জের আলীনগর রোয়িং ক্লাব, আর নারী ইভেন্টে সেরা হয়েছে চুনকুটিয়া রোয়িং ক্লাব। নাগরিক জীবনের যান্ত্রিকতা পেছনে ফেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের এই আয়োজন হয়েছে হাতিরঝিলে। নারী ইভেন্ট দিয়ে শুরু নৌকার রেস। প্রতিযোগী দল 3টি, সবগুলো দলই ঢাকার। চুনকুটিয়া রোয়িং ক্লাবকে টক্কর দিতে পারেনি বাকি 2 ক্লাব। ইউনিভার্সাল রোয়িং রৌপ্য আর ইয়ং স্টার রোয়িং ক্লাব জিতে নেয় ব্রোঞ্জ। পুরুষ ইভেন্ট ছিল আরও জমজমাট। ঢাকা ও ঢাকার বাইরের 5 দল অংশ নেয়। কেরানীগঞ্জের আলীনগর রোয়িং ক্লাব সবার আগে শেষ করে রেস। নিউ গাজী রোয়িং ক্লাব রৌপ্য আর নিউ ইয়ং স্টার রোয়িং ক্লাব পেয়েছে ব্রোঞ্জ। আমরা লেখাপড়া করছি, এক জায়গায় খেলা বা শিক্ষা দীক্ষা, লেখাপড়াও শিখছি, তারপর পাশে আমরা খেলাও শিখছি। খুব ভালো লাগতেছে, মানে খুব আনন্দ লাগতেছে আমার তেনে, যা বলা যায় না। তারপরও আজকে চ্যাম্পিয়ন হয়েছি আলীনগর ক্লাবের খেলে আমরা, তারপর হচ্ছে অনেক গর্বিত আমরা। আল্লাহ আমাদের চ্যাম্পিয়ন করাইছে। বিজয়ীদের মেডেল তুলে দেন ফেডারেশন কর্তারা। করোনা সংখ্যায় এই আয়োজন দেখতে হাতিরঝিলে দর্শক উপস্থিতি ছিল তুলনামূলক কম। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউএফআ ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাওয়ে ম্যাচে গ্রানাদাকে হারিয়েছে 2-0 ব্যবধানে। বিরতির আগে মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে যায় রেড ডেভিলস। লিন্ডেলফের অ্যাসিস্টে জাল খুঁজে নেন ইংলিশ তারকা। দ্বিতীয় গোল আসে ম্যাচের শেষ দিকে। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্দেজ। অন্যদিকে ঘরের মাঠে ড্র করে হতাশ আর্সেনাল। স্লাভিয়া প্রাগের সঙ্গে 1-1 গোলে ড্র করে পয়েন্ট নষ্ট করেছে মিকেল আর্তেতার দল। 86 মিনিটে নিকোলাস পেপের গোলে এগিয়ে থেকেও লিড ধরে রাখতে পারেনি গানাররা। ইনজুরি টাইমে থমাস হোলেস গোল করলে মূল্যবান অ্যাওয়ে গোল পায় স্লাভিয়া প্রাগ। Into the last minute of added time, over it comes, and Arsenal having got it cleared, and it's an equaliser. It's in at the far post. আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।